নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভরত ডাক্তারের ঘোড়া। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাছাকাছি ৮-১০খানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার, ভরত ডাক্তার। তার উপর সবারই খুব বিশ্বাস। কয়েকজন কবিরাজ আছেন ঠিকই, কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন। সিরাজ সাহেব হেকিমি চিকিৎসা করেন, কিন্তু সেও তো হেকিমি, ডাক্তারই নয়। লোকের ধারণা ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, আর তাতেই সব রোগ সারে। তাছাড়া তিনি সুই দেন মাঝে মাঝে, অর্থাৎ ইঞ্জেকশন। তা তো কবিরাজ কিংবা হেকিম দিতে পারেন না। ভরত ডাক্তার বেশ ভালো ডাক্তার এবং ভালো মানুষ। দূর দূর থেকে গ্রামের লোক তাকে ডাকলেই তিনি চলে যান। গোলগাল ফর্সা চেহারা, একটু বেঁটে, মাথায় সুন্দর চকচকে টাক। তখনকার দিনে গ্রামের রাস্তাঘাট প্রায় কিছুই ছিল না। বর্ষার সময় লোকে যাতায়াত করত নৌকোয়, আর গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলে হাঁটা ছাড়া উপায় নেই। সরু আলপথ কিংবা এবড়ো খেবড়ো মাঠের উপর দিয়ে সাইকেল চালানো খুব কষ্টকর। কিন্তু একজন ডাক্তার কি করে হেঁটে হেঁটে রুগী দেখতে যাবেন? তাহলে তো ২-৩ জায়গার বেশি যাওয়াই যায় না। অথচ শীত শেষ হতে না হতেই মানুষের রোগ ভোগ খুব শুরু হয়। তাই ভরত ডাক্তার রুগী দেখতে যান ঘোড়ায় চেপে। ভরা বর্ষার সময় নৌকো, অন্য সময় ঘোড়া। ডাক্তার ছোটখাটো মানুষ বলে তার ঘোড়াটিও তেমন বড় নয়, কখনো খুব জোরে ছোটে না। ঘোড়ায় একটা সুবিধে, সকাল দুপুর রাত যে কোনো সময় নিয়ে যাওয়া যায়। ঘোড়ারা সহজে ক্লান্ত হয় না, তাদের ঘুমও কম। পেট ব্যথা থেকে মাথা ব্যথা সব রকম চিকিৎসাই করতে হয় ভরত ডাক্তারকে। তাই একদিন রাত বিরেতেও তার ডাক পড়ে। রোগীর অবস্থা এখন তখন, ভরত ডাক্তার ইঞ্জেকশন দিলেই সে বেঁচে উঠবে। অনেকে মাঝ রাতেও শুনতে পায় ঘোড়ার পায়ের কপ কপ শব্দ। তাতে বুঝে যায় ভরত ডাক্তার কোথাও কোনো মুমূর্ষুকে বাঁচাতে যাচ্ছেন। ভরত ডাক্তারের ফি মাত্র ২ টাকা। কেউ কেউ তাও দিতে পারে না। কেউ কেউ কাছু মাছু মুখ করে মাথা চুলকে বলে, ডাক্তার বাবু, হাতে তো এখন পয়সা কড়ি নেই, পরে শোধ করে দেব, যদি দয়া করেন। ভরত ডাক্তার জানেন পরে আর কেউ শোধ করে না, তবু রাগারাগি করেন না। তিনি উদার ভাবে বলেন, ঠিক আছে, তোকে পয়সা দিতে হবে না। আমার ঘোড়ার জন্য ১ বস্তা ঘাস পাঠিয়ে দিস, কিংবা তোদের ঘরের মাচায় তো দেখলাম দুটো বেশ পুরুষ্টু লাউ ঝুলছে, তার একটা দে। অনেকদিন লাউয়ের শুক্তো খাইনি। ডাক্তারের এই উদারতার সুযোগ নিয়ে কারোর কাছে টাকা থাকলেও তা না দিয়ে কিছু জিনিস দিতে চায়। একটা লাউয়ের দাম মোটে ৪ আনা, আর ১ বস্তা ঘাসে বড় জোর ৮ আনা। সব রোগী তো আর শেষ পর্যন্ত বাঁচে না। দুনিয়ার কোনো ডাক্তারই বাঁচাতে পারেন না সব মানুষকে। কোনো বাড়িতে রোগীর মৃত্যু হলে ভরত ডাক্তার ফি তো নেনই না, বরং পকেট থেকে ২-৫ টাকা বের করে দেন শ্মশান খরচের জন্য। ডাক্তারের বাড়ির লোক অবশ্য এমন উদার নন। এত নামকরা ডাক্তার, কিন্তু টাকা পয়সা এত কম উপার্জন করেন বলে বকাবকি করেন তার বউ। ২টো ছেলে আছে, মহা বিচ্ছু। রাত্রিরে বাবা বাড়ি ফিরলে তারা পকেট হাতড়ে দেখে আর ঠোঁট উল্টে বলে, মোটে এই। ডাক্তারের ঘোড়াটির নাম ছোট্টু। তার দেখাশোনা করে বদন ভুইমালি। সে ছোট্টুকে ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, দলাই মলাই করে, আর সপ্তাহে ১ দিন গায়ে জল ঢেলে স্নানও করিয়ে দেয়। অন্য কেউ ছোট্টুর গায়ে হাত বুলিয়ে দিলে বা আদর করতে এলে ছোট্টু মোটেই তা পছন্দ করে না। জোরে জোরে মাথা নাড়ে আর ছি হি হি করে ডেকে ওঠে। ঘোড়ার দেখাশোনা ছাড়াও এ বাড়ির আরো অনেক কাজ করতে হয় বদনকে। বদনের কাছে ডাক্তারবাবু যে স্বয়ং এক দেবতা। কোনোদিনও তিনি বদনকে বকাবকি করেন না। মাস মাইনে ছাড়াও তিনি বদনকে ১-২ টাকা করে বকশিশ দেন। বদনের বাবা সাধুচরণকে সাপে কামড়েছিল, তাকে পর্যন্ত সারিয়ে তুলেছিলেন ভরত ডাক্তার। এমনই তার ওষুধের গুণ। এক ঝড় জলের রাতে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন ভরত ডাক্তার। তার গায়ের জামা ছেঁড়া, মুখে ফালা ফালা দাগ, সেখান থেকে রক্ত পড়ছে। ফুলে গিয়েছে একটা চোখ, সোনালি ফ্রেমের চশমাটাও নেই। কি হয়েছে, কি হয়েছে? ডাক্তারবাবু একেবারে চুপ।
বউ ছেলে মেয়ে কারোর প্রশ্নেরই তিনি জবাব দেন না। পোশাক বদল করে তিনি শুয়ে পড়লেন, কিছু খাবারও খেলেন না। এরপর দুদিন ডাক্তারবাবু ওই একই রকম রইলেন, কোনো কথাও বললেন না, রোগী দেখতেও বেরোলেন না। অবশ্য ঝড় বৃষ্টি চলছেই, পাড়া প্রতিবেশীরা দেখা করতে এলো অনেকেই। ডাক্তারবাবু কথা বলছেন না বলে কেউ কিছু জানতেও পারলো না। তখন কেউ কেউ বলতে লাগলো ডাক্তারবাবুকে ডাকাত ধরেছিল নিশ্চয়ই। তাতে কয়েকজন বলল, যাহ, হতেই পারে না, এ তল্লাটে সবাই ডাক্তারবাবুকে ভালোবাসে, ডাকাতরাও তাকে দেখলে প্রণাম করে। কতদিন তিনি কত রাতে বাড়ি ফিরেছেন, কখনো কিছু হয়নি। আর কজন বলল, তাহলে নিশ্চয়ই ভূতে ধরেছিল। ডাক্তারবাবু চিকিৎসা করলেও কেউ কেউ তো ভূত হয়, সেরকম কোনো ভূত যদি রেগে থাকে। তা শুনে একজন বলল, আরে কি যে বলো, কেউ মরলেও মরতে মরতে ভাবে ডাক্তারবাবু যথাসাধ্য করেছেন, নেহাত আয়ু ফুরিয়ে গিয়েছে তাই মরতে হলো। ডাক্তারবাবুর উপর রাগ করবে কেন? তাছাড়া ৩-৪ দিনের মধ্যে এই তল্লাটের কেউ মরেনি। এই সব তর্কাতর্কিতে আসল ব্যাপারটা আর বোঝা গেল না। তৃতীয় দিনে ডাক্তারবাবু বিছানা ছেড়ে বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ। উঠোনের এক পাশে একটা গোয়াল ঘর, আর তার পাশে আস্তাবল, সেখানে বদন দলাই মলাই করছে ঘোড়াটাকে। এক সময় ডাক্তারবাবু হাতছানি দিয়ে ডেকে বললেন, এই বদন, এদিকে আয়। বদন কাছে এসে প্রণাম করে উবু হয়ে বসলো। ডাক্তারবাবু বললেন, বদন রে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুদিন ঘনিয়ে এসেছে। তা শুনে বদন দারুণ চমকে বলল, এ কি কথা বলেন কর্তা? আপনি কত মানুষকে চিকিৎসা করে বাঁচাচ্ছেন, আপনি নিজেই 2 ফোঁটা ওষুধ খেলেই তো সেরে উঠবেন, আপনি মরবেন কেন? ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে, ডাক্তাররা নিজের চিকিৎসা নিজে করতে পারে না, ডাক্তারদেরও মরতে হয়। আমি বুঝে গেছি, আমার দিন ঘনিয়ে এসেছে। তাই শুনেই বদন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে দিল। ডাক্তারবাবু বললেন, আমার কয়েকটা কথা মন দিয়ে শোন। আমি মরে গেলে তোকে বোধহয় আর এ বাড়িতে কাজে রাখবে না। আমার ছেলেরা তোকে পছন্দ করে না, তা তুই অন্য বাড়িতে কাজ পেয়ে যাবি, কিন্তু আমার ঘোড়াটার কি হবে বলতো? বদন চোখ মুছে বোকার মতো বলল, আগে আপনার ঘোড়া ছোট্টু, তার কি হবে? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ রে, আমার ছেলেরা ছোট্টুকেও তো পছন্দ করে না, ওকেও রাখবে না, বিক্রি করে দেবে। তারপর? বদন বলল, বিক্রি করে দেবে? তারপর? ডাক্তারবাবু বললেন, বিক্রি করে দিলে কে কিনবে তা তো জানি না, যদি কোনো গাড়িওয়ালাকে দেয়, সে গাড়ির সঙ্গে জুড়ে দিয়ে রোজ চাবুক মারবে, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ছোট্টু আমার কত সার্ভিস দিয়েছে। বদন, ছোট্টুকে আমি তোর কাছে দিয়ে যাব, তুই আগের মতোই ওর দেখাশোনা করবি, প্রতিজ্ঞা কর তুই কখনো ওকে বিক্রি করে দিবি না। বদন আনন্দে ডগমগ হয়ে বলল, কর্তা, ছোট্টু আমার কাছে থাকবে? আহা, কি ভালো, কি ভালো, কোনো দিন ওকে বিক্রি করব না, তাহলে আমার পাপ হবে। দিন সত্যি করছি, ওকে কোনো দিনও বেচবো না। তারপরই সে শুকনো মুখ করে বলল, কিন্তু কর্তা, আমি যে গরিব মানুষ, আমি একটা ঘোড়া পালবো কি করে? অন্য বাড়িতে চাকরি করলে কি করে ও দেখাশোনা করবো? ছোলা বিশালি কেনার পয়সাই বা পাবো কোথায়? ডাক্তারবাবু বললেন, তাও একটা কথা বটে, খরচা তো আছেই। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করে যাব, যাতে তুই মাসে মাসে কিছু টাকা পাবি। পরদিনই মারা গেলেন ডাক্তারবাবু, একেবারে জল জ্যান্ত অবস্থায়। রাত্রি ঘুমিয়েছিলেন, সকালবেলা আর জাগলেন না। বদনের জন্য ডাক্তারবাবু কি ব্যবস্থা করে গেলেন তা জানা গেল না, বোধহয় তিনি সময় পাননি। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর ডাক্তারবাবুর স্ত্রী বদনকে বললেন, কাল থেকে আর তোকে আসতে হবে না, আমরা কম টাকায় অন্য লোক রাখবো, তুই বুড়ো হয়ে গিয়েছিস, তোকে দিয়ে আর চলবে না। বদন গিন্নিমাকে প্রণাম করে ছোট্টুকে নিয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালে ডাক্তারবাবুর ছেলে সুধীর বদনের বাড়িতে এসে খুব চেঁচামেচি লাগিয়ে দিল। সে বলল, তুই কোন সাহসে আমাদের ঘোড়া নিয়ে চলে এলি? তুই একটা চোর, তোকে পুলিশে দেওয়াই উচিত, নেহাত পুরনো লোক বলে দিচ্ছি না। বদন যতই বলে ডাক্তারবাবু ঘোড়াটা তাকেই নিতে বলেছেন, তা সুধীর শুনতেই চায় না।
সে জোর করে ছোট্টুকে নিয়ে চলে গেল। বদন কোনো বাধাই দিল না। সন্ধেবেলায় ফিরে এলো ছোট্টু। বদনের কাছে এসে চিহি চিহি করে ডাকলো। দুদিন পরে সুধীর এসে আবার অনেক গালাগালি করে ফিরিয়ে নিয়ে গেল ছোট্টুকে। এবার সে ছোট্টুকে বিক্রি করে দিল কলিমুদ্দিন মিয়ার কাছে। কলিমুদ্দিনের দুখানা ঘোড়ার গাড়ি আছে, তার মধ্যে একটা ঘোড়ার মার খেতে খেতে খুব কাহিল অবস্থা। সেখান থেকেও পালিয়ে এলো ছোট্টু। সে যেন ঠিক জানে ডাক্তারবাবুর মনের কথা। কলিমুদ্দিন মিয়া যখন জানতে পারলো যে ঘোড়াটা ফিরে গেছে বদনের কাছে, তখন সে কিন্তু রাগারাগি করলো সুধীরের উপরই। বদনের দোষ কি? সে তো ঘোড়া চুরি করে আনেনি। ঘোড়া নিজে থেকে তার বাড়িতে চলে এলে সে কি করবে? চারদিকে রটে গেল ডাক্তারবাবুর ঘোড়া বদন ছাড়া আর কারো বাড়িতেই থাকবে না। তাহলে এ ঘোড়া আর কে কিনবে? তারপর থেকে ছোট্টু রয়ে গেল বদনের সঙ্গে। কিন্তু সে গরিব মানুষ, ঘোড়া দিয়ে কি করবে? অন্য একটা বাড়িতে সে কাজ পেয়েছে, সেখানে সারাদিন খাটতে হয়। ঘোড়ায় চড়ার সময় বা সে পাবে কখন? আর ঘোড়ায় চড়ে সে যাবেই বা কোথায়? এক একদিন ভোরবেলা ঘোড়াটা নিয়ে বেরোলে মাঠের লোকেরা তাকে দেখে হাসে, ঠাট্টা করে। কেউ কেউ চেঁচিয়ে বলে, কিরে বদন, ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যাচ্ছিস নাকি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কেউ বলে, এই রে, গরিবের ঘোড়া রোগ হয়েছে। দিনের বেলা সে আর ঘোড়া নিয়ে তাই বেরোয় না, কোনো কাজেই লাগে না। তাও ঘোড়াকে তো খাওয়াতে হয়, ঘাস কাটার সময় সে পায় না। ছোলা টোলা কিনতেও তো পয়সা লাগে। কিন্তু সে ডাক্তারবাবুর সামনে প্রতিজ্ঞা করেছে ঘোড়াটার কখনো অযত্ন করবে না। মহা মুশকিল। বদনের ছেলে নেই, আছে দুটি মেয়ে আর বউ। তারা তো জানেই না কি করে ঘোড়ার যত্ন নিতে হয়। বদনী রাত্রিরে ফিরে এসে ছোটুকে দলাই মলাই করে। নিজেরা আতপেটা খেয়েও ছোট্টুকে খেতে দেয়। ঘাস বিচালির বদলে ছোট্টুকে ভাত কিংবা রুটি দিলেও সে দিব্যি খেয়ে নেয়। তাকে বেঁধে রাখা হয় না। সারাদিন সে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, দূরে কোথাও যায় না। মাঝে মাঝে বদন ছোট্টুর সঙ্গে কথাও বলে। ছোট্টু যেন সব বুঝতে পারে। বদন তার ঘাড়ে চাপড় মেরে বলে, ওরে ছোটু, আমি তোকে ঠিক মতো যত্ন করতে পারি না। আমরা যে বড় গরিব। ছোট্টু মুখ দিয়ে ফড়ফড় করে শব্দ করে, যেন এইটুকু আদর পেয়ে সে খুব খুশি। একদিন বদন ভাবলো, বেশি রাত্রিরে ছোটুকে নিয়ে কোথাও ঘুরে এলেই তো হয়। রাত্রিরে তো কেউ দেখতে পাবে না, কেউ ঠাট্টাও করবে না। তাছাড়া ঘোড়ার মতো একটা প্রাণীকে তো মাঝে মাঝে ছোটানো দরকার। দৌড়োদৌড়ি না করলে ঘোড়ার পায়ে বাত হয়। ছোট্টুর পিঠে জিন পরিয়ে বদন চেপে বসলো। সঙ্গে সঙ্গে ছোটা শুরু করলো ছোট্টু মনের আনন্দে। প্রথমে আস্তে, তারপর বেশ জোরে। আকাশ পরিষ্কার, ফুরফুরে হাওয়া দিচ্ছে। তার মধ্যে ঘোড়া ছোটাতে ভারী আরাম। বদনের মনে হলো সে যেন বদন ভুইমালির মতো একজন সাধারণ এলেবেলে মানুষ নয়, সে একজন সেনাপতি। হাতে তলোয়ার নিয়ে এই যা। বদন ভেবেছিল সে শুধু গ্রামের চারপাশটা ঘুরে আসবে, কিন্তু খানিক বাদে সে ফিরতে চাইলেও ছোট্টু ফিরবে না। সে ছুটতে লাগলো আপন খেয়ালে, বেশ জোরে। বদন তাকে থামাতেই পারছে না। দুখানা গ্রাম ছাড়িয়ে ছোট্টু এসে থামলো একটা বড় বাড়ির সামনে। দু পা তুলে চিহি করে ডাকলো। সেই ডাক শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লোক অবাক হয়ে বলল, ডাক্তারবাবুর ঘোড়া? ওমা, ডাক্তারবাবু এসেছেন? ডাক্তারবাবু, আসুন আসুন, আমাদের রতনের খুব জ্বর। আপনি কি করে জানলেন? সেদিনের আকাশটা মেঘলা, বাইরেটা বেশ অন্ধকার। ঘোড়ার পিঠে কে বসে আছে তা বোঝা যায় না। অন্য লোকটি বলল, যা, ডাক্তারবাবু তো স্বর্গে গেছেন, তিনি কি করে আসবেন? এ অন্য কেউ। বদন তখন কাঁপা কাঁপা গলায় বলল, আগে বাবুরা আমায় মাফ করবেন, আমি বদন ভুইমালি। ডাক্তারবাবুর ঘোড়াটা আমার কাছেই থাকে এখন। একজন বলল, ও তাই বলো, তা তুমি এখানে এলে কি জন্য? কিছু দরকার আছে? বদন বলল, আগে না, এধার দিয়ে যাচ্ছিলাম, ঘোড়াটা এখানেই একবার থামলো। অন্যজন জিজ্ঞেস করলো, আমাদের রতনের ধুম জ্বর, এত রাতে ডাক্তার বদ্যি কোথায় পাবো? তুমি কি চিকিৎসার কিছু জানো? তুমি তো ডাক্তারবাবুর সঙ্গে ছিলে। বদন জিভ কেটে বলল, আরে সি 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 সি, বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধ বিষুধের কিছুই জানি না।
ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়ির ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ছোট্টু এবার ছটফটি উঠলো, উল্টো দিকে মুখ ফিরিয়ে শুরু করলো দৌড় সোজা বদনের বাড়ি। এর দুদিন পর আবারও ঠিক ওই রকম ব্যাপার হলো। বেশি রাত্রিরে বদন ছোট্টুর পিঠে চাপতেই সে ছুটতে লাগলো আপন খেয়ালে। এবারে গিয়ে থামলো অন্যদিকের আর একটা গ্রামের আরেকটা বাড়ির সামনে। এবারে ভেতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ বুঝি মারা গিয়েছে। বদন ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এ কোথায় এলি রে ছোটু? চল রে, ফিরে চল, ফিরে চল। ছোট্টু মুখ দিয়ে ফড়ফড় শব্দ করলো। এ বাড়ি থেকেও লোকজন বেরিয়ে এসে খুব অবাক হলো। ভরত ডাক্তারের ঘোড়াকে অনেকেই চেনে। ডাক্তারবাবুকে নিয়ে এ বাড়িতেই এসেছে আগে কয়েকবার। আজ সেই ঘোড়ার পিঠে কে? বদন হাত জোড় করে বলল, আগে আমায় মাফ করবেন বাবু, আমি অতি সামান্য লোক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। লোকটি বলল, আমার মেয়ে মায়া রানীর ভেদ বমি শুরু হয়েছে সন্ধে থেকে, এখন তখন অবস্থা। ডাক্তারবাবুর ঘোড়ায় চাপো। তুমি কি চিকিৎসার কিছু জানো? এখানেও লজ্জা পেয়ে সে বলল, এ বাবা, সি, আমি মুখশুকু মানুষ, ওসব আমি কিছুই জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে সেরে উঠবে। তৃতীয়বার মাঝরাত্রিরে ছোট্টু বদনকে নিয়ে এলো আর একটা বাড়ির সামনে। এটা বেশ বড় বাড়ি, কোনো জমিদার টমিদারের হবে বোধহয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তারাও ডাক্তারের ঘোড়াটাকে চেনে। এখন যে ঘোড়া চালাচ্ছে তাকে চেনে না। একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কে হে? তুমি বুঝি এই ঘোড়াটা কিনেছো? বদন বলল, আগে না, ঘোড়া কিনবো সে সামর্থ্য আমার কোথায়? আমি অতি গরিব লোক, ডাক্তারবাবু এই ঘোড়াটা আমায় দিয়ে গেছেন। লোকটি কপালে হাত ঠেকিয়ে বলল, আহা, ডাক্তারবাবু ছিলেন অতি মহৎ মানুষ। শেষবার তো এ বাড়িতেই ছোট কর্তার চিকিৎসা করতে এসেছিলেন। সে রাতেই তিনি ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। লোকে বলে শ্মশান তলায় একটা বট গাছের ডাল নেমে এসে ওকে খুব মেরেছিল। লোকে তো কত কথাই বলে, অমন একজন মানুষকে একটা গাছ মারবে কেন? হয়তো ঝড়ে গাছের একটা ডাল ভেঙে পড়েছিল মাথায়। যাই হোক, তুমি যে আজ এই সময় এলে, তুমি কি কোনো খবর পেয়েছো? বদন হাত জোড় করে বলল, আগে না, কিসের খবর? লোকটি বলল, আমার মাতৃদেবী আজ চলে যাচ্ছেন। এখন তখন অবস্থা। কবিরাজ বদ্যিরা সব জবাব দিয়ে গিয়েছেন। সারাদিন ধরে অজ্ঞান, শুধু শ্বাস আছে একটু একটু। তোমাকে দেখে ভাবলাম তুমি বুঝি কোনো ওষুধ এনেছো। তা এখন তো দেখছি কোনো আশা নেই, যে যা বলছে তাই শুনছি। বদন অন্য দিনের মতো কাঁচু মাছু মুখে বলল, আগে আমি মুখশুকু মানুষ, ওষুধের কথা কিছুই জানি নে। বাড়ির সামনের উঠোনে একটা খাটের ওপর শুইয়ে রাখা রয়েছে বৃদ্ধাকে। একজন তার মুখে গঙ্গা জল দিচ্ছে। বদন ঘোড়া থেকে নেমে সেই খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। তার মনে পড়লো নিজের মায়ের কথা। চোখে জল এসে গেল। কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও। ফেরার পথে সে রাতে বদন বকুনি দিতে লাগলো ছোট্টুকে। ছোট্ট চাপড় মেরে সে বলল, তুই এটা কি করিস ছোট্টু? শুধু শুধু আমাকে একজন রোগীর বাড়িতে নিয়ে আসিস? মানুষের রোগ ভোগের কষ্ট কি দেখতে ভালো লাগে? আমারও তো কষ্ট হয়, আর আমি রাত্রিরেও তোকে নিয়ে আর বেরোবো না। দুদিন বাদে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। ঘোড়া ছুটিয়ে একজন এলো বদনের বাড়িতে। তিনি পুলিশের দারোগা। এ তল্লাটে জমিদার, দারোগা, ম্যাজিস্ট্রেট এরাই তো ঘোড়া হাঁকান। বদনের মতো গরিব লোকের তো ঘোড়া থাকার কথা নয়। দারোগা সাহেব বদনকে ডেকে বললেন, ডাক্তারবাবু তার এই ঘোড়াটা তোমায় দিয়ে গিয়েছিলেন? বদন বলল, আগে সে কথাটা শুধু ভগবান জানেন, ডাক্তারবাবু তো কাউকে কিছু বলে যাননি। কেউ যদি অবিশ্বাস করতে চায় তো আমি নিরুপায়। দারোগা বললেন, তুমি ঘোড়া নিয়ে কি করবে? বিক্রি করে দাও না কেন? বদন বলল, আমি বিক্রি করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে প্রতিজ্ঞা করেছি, তবে যদি কেউ জোর করে নিয়ে যেতে চায় আমি আর কি করে বাধা দেব? এই ঘোড়া কিন্তু অন্য কারো কাছে থাকতে চায় না। দারোগা বললেন, বাধা নেই দেখছি। শোনো বদন, তুমি যে রাতে জমিদার মুরারি চৌধুরীর বাড়িতে গিয়েছিলে
কেউ তোমায় খবর দিয়েছিল? বদন বলল, আমি সামান্য মানুষ, আমায় কে খবর দেবে? কেনই বা খবর দেবে? দারোগা বললেন, ভরত ডাক্তারকে যেই কল দিত, রাত বিরেত হলেও তিনি ঠিক চলে যেতেন। তুমি গিয়েছিলে কেন? বদন বলল, তাও জানি না হুজুর, ঘোড়াটাই তো আমাকে ওখানে নিয়ে গেল। দারোগা ঘোড়াটার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, এর মধ্যে এক তাজ্জব ব্যাপার ঘটেছে। ও বাড়ির বুড়ি মায়ের তো সেদিন একেবারে মরণ ঘনিয়ে এসেছিল। কবিরাজি চিকিৎসায় কোনো কাজ হয়নি। দু একজন বলেছিল ভরত ডাক্তার বেঁচে থাকলে হয়তো কিছু একটা করতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। এর কিছু পরেই ভরত ডাক্তারের ঘোড়া নিয়ে তুমি সেখানে উপস্থিত হলে। তারপর 2 ঘন্টা যেতে না যেতেই বুড়ি চোখ মেললেন। আজ তো তিনি নিজে স্নান করতে গেলেন পুকুর ঘাটে, একেবারে সুস্থ। তোমাদের দেখেই নাকি এমনটা হয়েছে, নইলে তো কোনো ক্রমেই বাঁচার কথা নয়। সেই জন্য জমিদার বাবু তোমাকে আর ঘোড়াটাকে 50 টাকা উপহার পাঠিয়েছেন। বদন চক্ষু চড়ক কাছে তুলে বলল, 50 টাকা? সে তো আমি একসঙ্গে কখনো দেখিনি। শুধু তাই নয়, এরপর জানা গেল আর যে দুটো বাড়িতে ছোট্ট নিয়ে গিয়েছিল বদনকে, সে দুবাড়ির রতন আর মায়ারানীও সেরে উঠেছে একেবারে। তারাও কিছু টাকা পাঠালো। চারিদিকে রটে গেল ভরত ডাক্তার বেঁচে না থাকলেও এখনো তিনি চিকিৎসা চালাচ্ছেন। অনেক বাড়ি থেকে এখন বদন আর ছোট্টুর ডাক পড়ে। ইচ্ছে থাক বা না থাক, বদনকে যেতেই হয়। সে ওষুধ দেয় না, শুধু প্রার্থনা করে। তাতেই অনেক রোগী সেরে ওঠে। যে কয়েকজন সারছে না, তাদের বাড়ির লোক ধরে নেয় তাদের আয়ু একেবারে ফুরিয়ে গিয়েছে। আয়ু না থাকলে ডাক্তার কি করবে? ওই সব বাড়ি থেকে বদন এখন 1-2 টাকা কিংবা লাউ কুমড়ো কিংবা ছোট্টুর জন্য ঘাসের বস্তা পায়। ভরত ডাক্তার বদনকে যে কথা দিয়েছিলেন, সে কথা রেখেছেন। শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভরত ডাক্তারের ঘোড়া। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।